হাই, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, খুব ভালো আছো, সকলকে সুস্থ রেখেছো, বাড়ির সকলে সবাই খুব ভালো আছে। তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে এলাম, যেটা সকলের জানার প্রয়োজন, যেটা সকলের কাছে আছেও। এটা না থাকলে সমস্যা, এটা খুব বেশি থাকলে সমস্যা। তো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করছি, কারণ তোমরা জিজ্ঞেস করতেই পারো, আরে আপনি তো ভূগোল পড়াতেন, হঠাৎ এটা নিয়ে বলতে আরম্ভ করলেন। তো ভূগোলের একটা পার্ট, যেটা আমরা চিনি ইকোনমিক্যাল জিওগ্রাফি বলে, বা অর্থনৈতিক ভূগোল। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা না করলে না, ভূগোলের প্রত্যেকটা সেক্টর যদি আমরা আলোচনা না করি, তাহলে বলা যায় না সামগ্রিকভাবে আমরা ভূগোল শিখছি বলে। তো সেই রিলেটেড টপিক নিয়ে আজকে আলোচনা করতে আমি এলাম। আর এটা এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যেটা নিয়ে সকলের আলোচনা করা উচিত। বড়দের উচিত ছোটদের বোঝানো, ছোটরাও যদি অনেক কিছু অনেক সময় জানতে পারো, তোমরা তোমাদের বড়দের সাথে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করো। অন্য জিনিস নিয়ে ডিসকাস করার থেকে আমার মনে হয় এই জিনিসটা নিয়ে ডিসকাস করলে তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো বলো তোমরা, আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা সবার কাছে থাকলেও সমস্যা, মানে সবার কাছে থাকলে সমস্যা নয়, খুব বেশি থাকলে সমস্যা, আবার অনেক অল্প থাকলে সমস্যা। যেটা তোমার কাছে না থাকলে তোমার বাড়ির আত্মীয় স্বজন পরিজন তোমাকে কেউ পরিচয় দেবে না ঠিকভাবে, ঠিক আছে, তুমি কোথাও গেলে ঠিক মতো অ্যাটেনশন পাবে না। কিন্তু যদি এটা তোমার কাছে থাকে, তাহলে সবাই তোমাকে অ্যাটেনশন দেবে। তোমরা গেস করো সেই জিনিসটা কি। আশা করি অনেকেই ঠিক অ্যান্সার ভেবে নিয়েছো মনের মধ্যে, সেটা হচ্ছে অর্থ বা ক্যাশ। সেজন্য আমি প্রথমে বললাম যে আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক ভূগোল, বা কি বললাম, ইকোনমিক্যাল জিওগ্রাফি। তো এই ইকোনমিক্যাল জিওগ্রাফি বলার আগে সব থেকে আমাদের জেনে নেওয়া উচিত যে টাকাটা অ্যাকচুয়ালি কি, বা এই ক্যাশ, টাকা, টঙ্কা, যাই আমরা বলি না কেন, যে যার ল্যাঙ্গুয়েজে টাকাটা কি সেটা জেনে নেওয়া দরকার। তো আমরা আদিমকালে দেখতাম, যখন আমাদের সভ্যতা, মানব সভ্যতা সব শুরু হচ্ছে, ঠিক সেই সময়, প্রারম্ভিক সময়ে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস কেউ কাউকে দিয়ে কি করছিল, আদান প্রদান করছিল। তো আদান প্রদান কেমন হতো, যে একটা মানুষের চালের দরকার, তাকে এবার এমন একটা লক্ষ্য খুঁজতে হবে যে গমের দরকার, বা এরকম ভাবে তারা এক্সচেঞ্জ করবে দ্রব্য। মানে আমি বলতে চাইছি ইন দ্য সেন্স, একটা মানুষ যার চাল লাগবে, আর আরেকটা মানুষ যে চালটাকে দেবে, তাহলে যার চালের দরকার সে প্রথমে একটা যে চাল নেবে তাকে গিয়ে খুঁজবে, ঠিক আছে। তো খোঁজার পর দেখা গেল তাদের মধ্যে ডিল ফাইনাল হতে তো আটকে গেল কোথায়, যে লোকটাকে হয়তো আমি চাল নেওয়ার পরিবর্তে একটা অন্য কোনো বস্তু দিতে চাইছি, ইন দ্য সেন্স গম, তার হয়তো গমটা দরকারই নেই। তাহলে বুঝতে পারছো কিরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তারপর আরো অনেক জিনিস এলো, যেমন আমরা দেখতে পাচ্ছি ঝিনুক বা এই কাইন্ড অফ সামুদ্রিক জীবের যে বাইরের অংশটা, সেটা অর্থ হিসাবে প্রচলিত হলো, ফেমাস হলো। সেখানেও সমস্যা দেখা যাচ্ছে কি, যে সবাই আহরণ করে নিচ্ছে, অর্থের ভ্যালু থাকছিল না, বা আরো রিলেটেড বিভিন্ন সমস্যা, সেগুলো একটা সময় পর নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই থেকে আবার বাঁচার জন্য কি করা হলো, যখন আমাদের মানব সভ্যতা আরো একটু এগিয়ে গেল, একটা পয়েন্ট যখন বললাম বিনিময় প্রথা ছিল, তার থেকে যখন আমরা আরেকটু এগোলাম, এগোনোর পর আমরা দেখতে পাচ্ছি তখন আমরা কি শুরু করলাম, বিনিময় প্রথার পরিবর্তে শুরু করলাম যে মুদ্রার ব্যবহার। স্বর্ণ মুদ্রা আমরা সবাই দেখেছি, যেখানে বিভিন্ন মুভিতে বা কার্টুনে আমরা দেখেই থাকি যে মাটির তলায় খুললাম আমরা, স্বর্ণ মুদ্রা পাওয়া যাচ্ছে। তো এই স্বর্ণ মুদ্রার মাধ্যমে কি হলো, বিনিময় প্রথাটা স্মুথলি হতে থাকে। তো সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি মানব সভ্যতা এগোলো, তখন দেখতে পাচ্ছি স্বর্ণ মুদ্রার পরিবর্তে অন্য ধাতু মুদ্রা। কিন্তু কি হলো, তার সাথে মুদ্রাগুলোকে কপি করা আরম্ভ হয়ে গেল। কপি করা আরম্ভ হওয়ার পর সকলে যাতে সেইটা কপি না করতে পারে, সেহেতু এলো আমাদের কাগজি মুদ্রা। কাগজি মুদ্রা বলতে এটা কাগজ দিয়ে তৈরি করা। কাগজি মুদ্রা আসার পর তার মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি, যেমন আমাদের কাছে যে নোটগুলো আছে, তোমার কাছে বাড়িতে দেখেছো, সবাই দেখেছো, এটা বলা একটা বোকামো। তো সেই রুপিজ চলে এলো আমাদের সকলের হাতে, ঠিক আছে। এই যে আমাদের ভারতীয় মুদ্রা বলো, বা আমাদের কি বলবো, তোমরা ডলার বলতে পারো, যেটা তোমরা বুঝবে, বোঝার সুবিধার জন্যই বলছি। তো এই জিনিসগুলো কি হলো, আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেল। তারপর কি এলো, এখন আবার ডিজিটাল কারেন্সি চলছে, বা প্লাস্টিক মানি তারপর এলো, যেটাকে আমরা প্লাস্টিক মানিকে আমরা কি বলে চিনছিলাম, এটিএম কার্ড। এটিএম কার্ড আমাদের বড়দের কাছে প্রথমে আমরা দেখতে শুরু করলাম। তো এটিএম কার্ড তো ভালোই, এটিএম কার্ডকে আমরা দুটো নামে চিনি। কি কি ভাবে চিনি, একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে ডেবিট কার্ড।
তো আবার একটা প্রশ্ন আসে যে এই দুটোর মধ্যে পার্থক্য কি? তা দেখো, ডেবিট কার্ড হচ্ছে, ডেবিট কার্ড এমন তোমরা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলে তোমাদেরকে জিজ্ঞেস করা আপনি কি ডেবিট কার্ড নেবেন। তো ডেবিট কার্ড তোমরা নিলে, ডেবিট কার্ড নেওয়ার পর তোমরা দেখছো ব্যাংকে তুমি যত টাকা দিয়ে ডিপোজিট করেছো, ব্যাংকে ডিপোজিট করেছো যে টাকা, সেই টাকার তুমি বিনিময় করতে পারছো। মানে কোনো একটা জিনিস পারচেস করতে যাচ্ছ তুমি, কোনো অনলাইন পারচেসিং হোক বা এটিএম থেকে তুমি টাকা তুলতে যাচ্ছ, ধরো তুমি ব্যাংক অ্যাকাউন্টে আজকে সাপোজ ধরে নিচ্ছি 10,000 রুপিস তুমি ডিপোজিট করে রেখেছো। ডিপোজিট মানে জমা করে রেখেছো 10,000 রুপিস, যেটা এবার তুমি তার মধ্যে থেকে, তুমি ডেবিট কার্ড থাকলে তার মধ্যে থেকে তুমি খরচা করতে পারো। মানে কোনো জিনিসের দাম যদি 9,999 টাকা হয় বা 10,000 টাকা হয়, সেটা তুমি পারচেস করতে পারছো। তারপর এই পারচেসিং ক্ষমতাকে ব্যাংকের শব্দ আছে আমাদের অর্থকে যত নিয়ন্ত্রণ করে, তো সেইখানে দেখা গেল কি ডেবিট কার্ডের পর একটা নতুন কনসেপ্ট আনা হলো, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড দিয়ে কি হলো, যদি তোমার অ্যাকাউন্টে আজকে দেখতে 10,000 টাকা আছে, শপিং মলে গিয়ে কিন্তু তুমি দেখলে যে তোমার যে জিনিসটা কেনার ইচ্ছা করছে এই মুহূর্তে, সেটা কি হলো, সেটার থেকে হয়তো এই জিনিসটা বক্তব্যের দাম একটু বেশি। মানে ইন দ্য সেন্স কি, যে হয়তো সেটার দাম আমি ধরে নিচ্ছি 12,000 টাকা, 12K, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে তুমি কি করে, জিনিসটা কি তখন হয়তো দরকারি বা তোমার খুব পছন্দ হয়ে গেছে, তুমি কি আবার বাড়ি যাবে আসবে না। ক্রেডিট কার্ড থাকলে তুমি কি হচ্ছে, সেই এক্সট্রা 2,000 রুপিস পে করতে পারছো, যেটা তোমাকে কিছু দিনের মধ্যে পেমেন্ট করে দিতে হচ্ছে। তো তারপর এইগুলো আসার পর তখন আমরা দেখতে পেলাম ডিজিটাল মানি এখন চলে এসেছে। ডিজিটাল মানি ইন দ্য সেন্স আমি কি বলতে চাইছি, এখন তোমরা জিপে, ফোনপে সবাই ইউজ করতে দেখেছো, হয়তো নিজেরাও ইউজ করো, সেখানের মাধ্যমে আমরা অনলাইনে ট্রানজাকশন করে দিচ্ছি। তো এখন আমাদের এই কাগজি বলো বা আমাদের মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো আমাদের কিন্তু আর লাগছে না। তো ব্যাংকের অ্যাকাউন্ট থাকা এই একটা জিনিসের ক্ষেত্রে আমি একটু আরো বৃহত্তর দিকে যাই, যেটা যেহেতু অর্থ নিয়ে আজকে আমাদের ক্লাস, বেসিক ক্লাস, তো ওভারঅল কনসেপ্টটা থাকা দরকার। বর্তমানে সময় দাঁড়িয়ে আমাদের যদি আমরা গুগলে সার্চ করি, তোমরা দেখতে পারো যে হাউ মেনি পিপল ইন ইন্ডিয়া হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট। তোমাদের কাছে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 482 মিলিয়ন, আই থিঙ্ক কাছাকাছি এরকম কিছু একটা ফিগার আসবে। তো দেখতে পাচ্ছ এখন ভারতের প্রচুর মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু একটা রিপোর্টে দেখা যাচ্ছে, যেটা তোমাদেরকে আমি পড়ে শোনাই, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, যে 57% মানুষের কাছে, যে এত মানুষ যেটা আমি বললাম 482 মিলিয়ন পিপল, তার মধ্যে 57% ব্যাংক অ্যাকাউন্ট এমন আছে যার মধ্যে 5,000 রুপিস নেই, 5,000 রুপিসেরও কম রুপিস রয়েছে। তারপর আসছে 19%, যেখানে 5,000 থেকে 25,000 অব্দি ব্যালেন্স মেনটেন হচ্ছে। তারপর আসছে 7%, যেখানে আমরা দেখতে পাচ্ছি 25,000 থেকে 50,000 অব্দি আশেপাশে ক্যাশ রয়েছে। ওকে, কত বললাম, 7%। তারপর আসছে 8%, 8% কারা আছে, যারা 50,000 থেকে 1.49 লাখ অব্দি যাদের ব্যালেন্স মেনটেন হয়। তারপর আসছে মাত্র 5% যারা আছে, যারা 1.5 লাখ থেকে 4.49 লাখ অব্দি তাদের মেনটেন হচ্ছে ব্যালেন্স। আরো তার উপর যদি যাই, 4% মাত্র আছে যারা ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখের উপরে রেখেছে। তো এইগুলো বলছি কারণ ব্যাংকে টাকা রাখা মানে এমন নয় যে আমাদের মানে তার খুব ভালো চয়েস, সেটা আমি বলবো না। সবাই ব্যাংকে টাকা রাখতে প্রেফার করে না, কেউ গোল্ড করে নিচ্ছেন বা কেউ অন্য কিছুতে ইনভেস্ট করে দিচ্ছেন, যাতে সেই টাকাটা আরো সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তো গোল্ড বা সিলভার বা আমরা দেখতে পারি কোথাও ইনভেস্ট যদি আমরা করে রাখি, সেটা কি সময়ের সাথে সাথে বাড়ে। এইগুলো হচ্ছে ভ্যালুয়েবল প্রোডাক্ট আমাদের কাছে, যেটা তোমাকে আজকে কিনলে কাল দাম পড়ে যাচ্ছে না। কোন জিনিসগুলো আজকে কিনলে কালকে দাম কমে যাচ্ছে, মেটেরিয়ালিস্টিক জিনিস, যেমন ধরো এই রিস্টওয়াচটা, যে ক্যামেরায় এই ভিডিওটা শুট হচ্ছে, বা ধরো আমরা যে সকলে ফোন ইউজ করি, এগুলো কি হয়, আজকে আমরা কিনলাম, কালকে তুমি বিক্রি করতে যাও, গিয়ে দেখবে তার দাম কিন্তু কমে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছি দাম কমে যাচ্ছে। তো হ্যাঁ, তো যেটা আমি আসছিলাম সেই দিকেই আবার ফিরে আসে। আমরা দেখতে পেলাম কি কিরকম পরিমাণ ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দেশে আছে আর তাতে কেমন ব্যালেন্স মেনটেন হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে জিডিপিও গ্রো করছে। জিডিপি এই কথাটা আমরা সকলেই শুনেছি, জিডিপি। তো এই জিডিপিটা কি আর কি, আপনাদের মধ্যে তোমরা কতজন জানো
কারণ দেখো আমরা সিবিএসসি আইসিএসসি স্কুলগুলোতে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ক্লাস 6-7 থেকে আমাদের ইকোনমিক্স বলে একটা কনসেপ্ট আমাদের দিয়ে দেওয়া হচ্ছে সাবজেক্ট হিসাবে। সেখানে তারা কি হচ্ছে অনেকটা অ্যাডভান্স, সিবিএসসি আইসিএসসি স্কুল বল, সেখানে তারা অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে জানতে পারছে। তা আমরা যদি বেঙ্গলি মিডিয়ামের কথা বলি, যারা ধরো আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে পড়ছো সেই আন্ডারের স্কুলগুলোতে, সেখানে আমরা দেখছি যে ক্লাস 10 অব্দি অর্থনীতি বিষয়ে কিন্তু কোনো স্পেসিফিক আলাদা সাবজেক্ট নেই, বা যেটাকে আমরা ইকোনমিক্স বলে ক্লাস 11-এ গিয়ে জানতে পারছি। কেউ হিউম্যানিটিস নিয়ে পড়ছে, সেখানে ইকোনমিক্স পেল। ধরো আবার কেউ কমার্স নিয়ে পড়ছে, তাদের মধ্যে আবার কি হচ্ছে, তারা ইকোনমিক্সটাকে একটা সাবজেক্ট হিসেবে পাচ্ছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট নিয়ে আমরা পড়ে যাচ্ছি অর্থনীতি বিষয় নিয়ে, বা অর্থ নিয়ে আমরা অনেক পড়ে যাচ্ছি, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো অর্থর জন্য সবকিছু মানে করা, অর্থের জন্য সবকিছু ইন দ্য সেন্স বলতে চাইছি যে অর্থের জন্য সমস্ত কিছু না। হ্যাঁ, তো অর্থটা দরকার সকলের একটা সার্টেন পিরিয়ড। যেমন আমি বলি কি, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা টাকা বলছিলাম, বা কেউ সেভিংস করছে, আজকে একটা লোক ধরো তোমার আজকে 20,000 ইনকাম পার মান্থে তার হচ্ছে, 20,000 ইনকাম তার মান্থে হচ্ছে, সে প্রতি মাসে তার থেকে কিছু টাকা, ধরো আমি 5,000 ধরে নিচ্ছি, ঠিক আছে, প্রতি মাসে সে 5,000 রুপিস জমা করছে। তার কারণটা কি, যাতে এই টাকাটা সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে। ভবিষ্যতের জন্য সঞ্চয় ইন দ্য সেন্স কি করছে, ভবিষ্যতের সঞ্চয় বলতে আমি বোঝাতে চাইছি ভবিষ্যতে মানে কোনো ইমার্জেন্সি সময়, আমার বাড়ির কারো শরীর খারাপ হলো, আমার ডাক্তার দেখানো হলো, এগুলো আমরা এই খরচাগুলো আমরা প্রেডিকশন করে রাখতে পারি না। তো এই খরচাগুলোর জন্য আমরা সবাই কি করে একটা সঞ্চয় করে রাখি। আজকে হতেই ভগবান নাই করুক কারোর একটা আমাদের ফ্যামিলির মধ্যে ধরো আমার কিছু একটা হয়ে গেল, তো ডাক্তারের খরচা তো সেটা তো আমি করতেই হবে, তো সেইগুলোর জন্য আমরা কি করি, সেভিংস করে রাখি। তো এর মধ্যে অনেক দেখা যায় এখন কিন্তু ইয়ং ছেলেমেয়েরা সেভিংস এর প্রবণতা খুব কম, তারা যা ইনকাম করছে তার থেকে বেশি খরচা করে ফেলছে। তো আমাদের সেই সকল ভাই বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আজ এই ক্লাসটা সকলের জন্য, সকলে দেখতে পারো, তো সকলের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই তোমরা সেভিংস করো। সেভিংস কেন করছি, ইমার্জেন্সি পারপাসের জন্য, ঠিক আছে, মেডিক্লেম নিয়ে নাও, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে নাও, এগুলো তোমার রিস্কটাকে ম্যানেজমেন্ট করবে। তো ভিডিওটা লেন্দি যাচ্ছে, যে বিষয়ে আসছিলাম যে জিডিপি বলতে বোঝাচ্ছে আমার দেশে জিডিপি বলতে আমি বোঝাচ্ছিলাম আমাদের দেশকে বোঝায় যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের দেশের যে ইনকাম হচ্ছে টোটাল, সেইগুলো সম্পর্কে আমি তোমাদেরকে মানে আমাদের সেটাই টোটাল ক্যালকুলেট করা যায়। আমাদের দেশের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইউনিট আজকে যে টাকাটা ইনকাম করছে, সেটার মধ্যে যদি আমরা দেখতে যাই, সেটা টোটাল করলে যেটা আছে সেটাকে আমরা বলছি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এইটা দেখে বোঝা যায় আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি করছে না। এই দেখে একটা কনসেপ্ট পাওয়া যায়। টোটালি যদি আমরা বলতে পারি, আরো কনসেপ্ট আছে, এনএনপি আছে, নিট ন্যাশনাল প্রোডাক্ট, সেগুলো আরো খুব ভালোভাবে ডিটারমাইন করা যায়। তো সেইগুলো সম্পর্কে আমরা আসছি না আজকে, অতটা ডেপথে যাবো না। আজকে ভিডিওটা হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট, যে ক্যাশ কি, ক্যাশ ফ্লো কি, হ্যান ত্যান এই সমস্ত বিষয়বস্তু নিয়ে। তো ক্যাশ সম্পর্কে আমাদের সবার খুব ধারণা ভুল অনেকের আছে, যেটা আমি বলবো যে অনেক টাকা মানে খারাপ, বা অনেক টাকা ইনকাম করা খারাপ, হ্যান ত্যান, সেগুলো তেমন কিছু নয়। যার যা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, তাহলে পৃথিবীর সবথেকে খারাপ লোক যে ওয়ার্ল্ড রিচেস্ট পার্সন, সে সবথেকে খারাপ লোক হবে না, কিন্তু সে কি খারাপ না। আমাদের দেশে যদি আমরা মুকেশ আম্বানিকে দেখি, বা রিলায়েন্স গ্রুপ যাদের মালিক আর কি, তারা কিন্তু খারাপ লোক, খারাপ না, কিন্তু তাদের কাছে প্রচুর অর্থ আছে, তারা আমাদের দেশের 1% লোকের মধ্যে একজন। এই কনসেপ্টগুলো আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, যে কেউ বলছে সেটা আমরা বিশ্বাস করবো তা নয়। আমরা পড়াশোনা শিখছি এই কারণে, যাতে কেউ যেটা বললো সেটা ঠিক না ভুল, সেইটা ঠিক করার ক্ষমতা আমাদের নিজের মধ্যে তৈরি হয়। আজকে আমাকে এ একটা বলে গেল কথা, ও একটা বলল, দুটো কথা মিসম্যাচ হচ্ছে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা যেন আমরা ডিটারমাইন করতে পারি। তো আরো একটা জিনিস, পড়াশোনা কোন কাজে লাগছে আমাদের, পড়াশোনা রিলেটেড বলছি বলে এটা বলে নিচ্ছি। পড়াশোনা আমাদের সেই কাজে লাগছে যেখানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সম্বন্ধে আগে আমরা জেনে নিচ্ছি, যেটা কি আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারছি। আজকে কোনো বাচ্চা যদি এখন কেউ বলে 5+5 শিখছে, 5+5 শিখছে, যেমন 10 থেকে আবার 8 মাইনাস করলে কত হচ্ছে, সেটা করলো 2। তো এইটা যদি ম্যাথ হচ্ছে আমার একটা সাবজেক্ট, যেটা সমস্ত সাবজেক্টের মধ্যে আছে, আর অবশ্যই জানানো দরকার
ম্যাথ কি কাজে লাগছে? একটা বাচ্চাকে ম্যাথ কেন শেখানো হচ্ছে? যাতে সে ইন ফিউচার প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সেটার ইমপ্লিমেন্টেশন করতে পারে। প্র্যাকটিক্যাল লাইফ ইমপ্লিমেন্টেশন মানে কি? সে যদি দোকানে গেল, একটা জিনিসের দাম 5 টাকা, দুটো জিনিসের দাম 10 টাকা, সে শিখছে বই থেকে। আবার সে যখন 10 টাকা নিয়ে দোকানে যাচ্ছে, কোনো জিনিসের দাম 8 টাকা, তাহলে সে 2 টাকা পড়ে থাকবে, সে সেটা শিখে যাচ্ছে, তাকে যাতে কেউ বোকা বানাতে না পারে। পড়াশোনা আমরা শিখছি কারণ এটাই আমাদের বিচার বোধকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই। তো যেটা আমরা প্রথমে বলছিলাম, ক্লাস থেকে আজকে বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। সেগুলো কি আমি বলি যে অর্থ আমরা নিয়ে আলোচনা করছিলাম। অর্থ, যে অর্থ আমাদের সকলের দরকার। প্রথমে যেটা বলেছি আবার তাই রিপিট করছি, অর্থ না থাকলে আমাদের একটা সার্টেন পিরিয়ড অবধি সমস্যা হয় অবশ্যই। ঠিক আছে? তো সকলের কাছে রিকোয়েস্ট, অর্থের ভ্যালু কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এই বলেই আজকে এই ক্লাসটাকে আরো এগিয়ে নিয়ে যাব, যে অর্থনীতি বিষয়ক আমাদের কাছে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো আস্তে আস্তে, অর্থনৈতিক ভূগোল। তো তার সাথে একটা জিনিস বলে রাখি, যারা তোমরা ভিডিওটা সুভাষগ্রাম থেকে দেখছো তাদের জন্য সুখবর আছে, আমাদের স্টাডি সেন্টার থেকে প্রোভাইড করা হচ্ছে ক্লাস 8 এর জন্য জিওগ্রাফি ক্লাস ফ্রি অফ কস্ট। ক্লাস 8 এর জিওগ্রাফি ক্লাস ফ্রি অফ কস্ট, যেখানে তোমরা পুরো একটা বছর ক্লাস 8 এর যত স্টুডেন্ট আছে তোমরা এসে ক্লাস করতে পারবে ফ্রি অফ কস্ট, যেখানে তোমরা আরো ভালোভাবে বেস থেকে জিওগ্রাফিটাকে জানতে শিখবে। সেহেতু আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যাতে স্টাডি সেন্টারে যারা পড়বে ক্লাস 8 এর স্টুডেন্ট, আমরা তাদের জন্য কি করছি, যে জিওগ্রাফি ক্লাসটা আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি, যেখানে তোমরা এসে অফলাইনে ক্লাস করতে পারবে। আমি কোনো অনলাইনের কথা বলছি না, অফলাইন। এখানে এসে তোমরা ক্লাস করছো, দেখে নিচ্ছ যে কেমন ভাবে পড়াশোনা করা হচ্ছে, তোমাদের নাম্বার কেমন আসছে, যেটা দেখে তোমরা তোমাদের ভাইটাল যে দুটো ইয়ার ক্লাস 9, 10 আমরা জীবনের প্রথম ধাপ ধরে নিই, সেখানে তোমরা কিন্তু পা রাখতে পারছো। তো এই বিষয় নিয়ে এবার বলি যে ক্লাস 11-এ আমাদের একটা নতুন বিষয় যেটা অ্যাড হয়, অর্থনীতি। সেই অর্থনীতিতে আমরা জানতে পারি টাকার বিষয়। তো এই অর্থনীতি বিষয় রিলেটেড ক্লাস আমি আবার পরের দিন তোমাদেরকে সামনে আনবো। যদি তোমরা এই ভিডিওটাকে খুব ভালো লাইক করো, রেসপন্স করো, তাহলে মানে ধরো আমি লাইক লিমিট রাখছি 50, আমার তো অত সাবস্ক্রাইবার নেই। তোমরা যদি শেয়ার করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আজকে ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে তোমরা কিছু শিখলে, তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নাহলে করো না। তাহলেই ভিডিওটাকে লাইক করো, নাহলে করো না। কমেন্ট বক্সে লিখে জানিও আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো। আজকে ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, কারণ অলরেডি অনেক কিছু বলে ফেলেছি ক্লাসে। সবাই এবার বিষয়ের মধ্যে আর কি যাবো। সবাই যেটা রয়েছে তাদেরকে বলতে হবে কিভাবে আরো কি ক্লাস হচ্ছে। আজকে আমাদের জিওগ্রাফি ক্লাস রয়েছে নেক্সট ব্যাচ, তো সেখানে আমরা জিওগ্রাফি, ইকোনমিক্যাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করবো। তো ইকোনমিক জিওগ্রাফি আজকে সেহেতু আমি একটা ওভারঅল ভিডিও বানিয়ে রাখলাম, যারা আমাদের পড়ছো বা পড়ছো না তারা জেনে যাবে যে অর্থনীতি ভূগোলটা কি বিষয় নিয়ে এগোচ্ছে, বা অর্থনীতি যারা ক্লাস 11 থেকে নতুন পেয়েছো, বা সিবিএসসি আইসিএসসি স্কুলের স্টুডেন্ট তোমরা যারা ইকোনমিক্স পড়ছো নিজেদের ক্লাসে, খুব ভালোভাবে পড়ো। বাস্তব জীবনের সাথে খুব রিলেটেড সাবজেক্ট হচ্ছে আমাদের অর্থনীতি বা ইকোনমিক্স, যেটা তোমরা খুব ভালো সমাজের সাথে, দৈনন্দিন জীবনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।